প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানা নাজনীন। বরাবরের মতোই আমার সাথে কারিগরি সহযোগিতায় আছেন এইচবি রিতা। আজ আমাদের সাথে আছেন মীর চৌধুরী। মীর চৌধুরী, যিনি পেশায় ট্যাক্স অ্যাডভাইজার এবং সিনিয়র ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট। তবে কমিউনিটির বহুমুখী সচেতনতামূলক কাজের জন্য তিনি সবার কাছে প্রিয় মুখ। ফোবানার জন্মলগ্ন থেকেই মীর চৌধুরী এই সংগঠনের সাথে জড়িত। ২০০৭ এবং ২০০৮ সালে প্রথমবার তিনি ফোবানার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি পুনরায় ফোবামা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ১৯৮৬ সালে বাংলাদেশ সোসাইটির সদস্য হিসাবে বাংলাদেশী সংগঠনের যাত্রা শুরু করেন মীর চৌধুরী। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন এবং ২০০০ সালে ওই সংগঠনের সভাপতি নির্বাচিত হন। মীর চৌধুরী আমেরিকায় বাংলাদেশ এডুকেশন ফান্ডের উপদেষ্টা, যা বাংলাদেশের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করে। আজ আমরা এই মীর চৌধুরীর কাছ থেকেই তারই কথা শুনব। প্রিয় দর্শক, তার আগে জানিয়ে দিই আপনাদের কিছু তথ্য। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, কথা আমরা সবাই জানি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। তাই আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ দেশের সমস্ত শহীদ হওয়ার সকল বীরদের। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখনো যারা বেঁচে আছেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল যোদ্ধাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা আহ, সাথে থেকে আমাদের অতিথির সাথে থাকেন। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এখন ফিরে যাচ্ছি অতিথির কাছে। মীর চৌধুরী, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, ভালো, ধন্যবাদ। সোহানা, আপনাকে ধন্যবাদ। প্রথম আলোকে ধন্যবাদ যে আমাকে এই ধরনের একটা সুযোগ দেওয়া হয়েছে আজকের আপনাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। অ্যাজ ইউ সেইড, যে বিজয়ের মাস, আমি আপনার মাধ্যমে, প্রথম আলোর মাধ্যমে সারা পৃথিবীতে যত বাংলাভাষী লোকজন আছে তাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আহ এই তো, আছি ভালো। আহ আশা করছি যে আপনার সাথে ভালো একটা সুন্দর সন্ধ্যা কাটাবো। অবশ্যই। আমি ১ম এই আপনার কাছে জিজ্ঞাসা করছি যে, আমরা যেটা জানি, আমরা বাঙালিরা এখানে জানি বসবাসরত, যে কমিউনিটির উন্নয়ন ও অগ্রগতিতে আপনার সম্পৃক্ততা ও ভূমিকা বিশাল। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, সেটাও আমরা সবাই জানি। এইটা নিয়ে জানতে চাইবো যে আপনার অনুভূতি কি এই সম্পর্কে? দেখুন, আমি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করার পরপরই কিন্তু আমেরিকায় চলে আসি। আমার দীর্ঘদিনের বাস এই দেশে। আহ, বাংলা বাংলাদেশে যখন আমি ছিলাম তখনও কিন্তু আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে জড়িত ছিলাম। আমি চট্টগ্রামের সবচাইতে ঐতিহ্যবাহী যে নাট্য গোষ্ঠী, সেই একটা গোষ্ঠীর সাথে আমি জড়িত ছিলাম। তারপর তো আমি এখানে চলে আসি। আমার অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার যতই ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে সামাজিক সংগঠনের ব্যাকগ্রাউন্ড। তো এখানে আসার পরে ১৯৮৬ সালে তৎকালীন নিউ জার্সিতে বাংলাদেশ সোসাইটি অফ নিউ জার্সির যে প্রতিষ্ঠা হয়, আমি ১৯৮৭ সালে সেই সংগঠনের সাথে জয়েন করি। এবং সেই সংগঠন যখন আমি জয়েন করি, আসলে সেই বছরে কিন্তু উত্তর আমেরিকাতে প্রথম ফোবানা হয় ওয়াশিংটনে, ওয়ার্ল্ড ব্যাংকের অডিটোরিয়ামে সেই যাত্রা শুরু হয়। তো আমার খুবই ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, কিন্তু ওই বছরে আমার বড় ছেলের জন্ম হয়, ঠিক ওই সময় আমি জয়েন করতে পারিনি। তারপর থেকে তো আমি 1988-এ যখন নিউ ইয়র্কের সেকেন্ড কনভেনশন হয়, সেই থেকে আজ অবধি পর্যন্ত এই সংগঠনের সাথে আজকে দীর্ঘ আমার একটা যাত্রা। তো আমি সবসময় খুব ভালো ফিল করি এর জন্য যে আমি যখন সামাজিক সংগঠনগুলোর সাথে জড়িত হই, তখন কিন্তু খুব মানুষের খুব কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়, মানুষের সাথে কাজ করার সুযোগ হয়। বন্ধু বান্ধব থেকে শুরু করে যত মানুষজন আছে তাদের জন্য আসলে কিছু করার একটা সুযোগ হয়। ঠিক সেই সুবাদে, যেহেতু ছোটবেলা থেকে আমার একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি পছন্দ করি। আর সেটাকে অ্যাকচুয়ালি এদেশে আসার পরে আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ করছি। এবং আমি এটাকে খুবই ভালো ভাবে নিই, এবং এই এই কাজটা করে আমি অনেক আনন্দ পাই।
ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি যে বললেন যে আপনি একটা দীর্ঘ সময়ের সাথে ফোবানার সাথে সম্পর্কিত। এই সুযোগে জানতে চাচ্ছি যে আপনাকে কেন এই ফোবানাতে যুক্ত হওয়ার জন্য কোন ব্যাপারটা আপনাকে বেশি প্রভাবিত করেছিল? আহ দেখুন, আমি কিন্তু ফোবানাতে যাওয়ার আগেও আমি আপনাকে বলেছি যে আমি কিন্তু বাংলাদেশ সোসাইটি অফ নিউ জার্সিতে 1986-87 জয়েন করি, এবং নিউ জার্সিতে সংগঠনটা কিন্তু অ্যাকচুয়ালি ফোবানাভুক্ত একটা প্রতিষ্ঠাতা সংগঠন। তো আমাকে যে জিনিসটাতে আমাকে প্রভাবিত করেছে, আমি আমি ভেবেছি হুম, ফোবানা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে উত্তর আমেরিকা মিনস আমেরিকা এবং কানাডাতে যত বাংলাদেশি সংগঠন আছে, যারা বাংলাভাষী আছেন, তারা সবাই এই প্রতিষ্ঠানতে আসবেন। বছরের একটা পার্টিকুলার দিনে তারা জমায়েত হবেন, এবং এটা আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন সৃষ্টি করবে, আমাদের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করবে, আমাদের ভিতরে একটা বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করবে। তৎকালীন দিনে তো অ্যাকচুয়ালি আমেরিকাতে অত জনসংখ্যা ছিল না। তো হুম, এই যে আপনার যে একটা যে আমরা যে সব সারা দুনিয়া থেকে বাংলাদেশ, ইউরোপ এবং আমেরিকা সব জায়গাতেই যখন বাংলাদেশিরা আসেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি সবার সাথে সবার পরিচয় হয়, একটা ভীষণ একটা মিলন মেলার সৃষ্টি হয়। তা অ্যাকচুয়ালি সেই জন্য অ্যাকচুয়ালি ফোবানাতে আমার জয়েন করা, যে আমাদের সব বরাবরই একটা চিন্তা ভাবনা আছে যে ফোবানা হচ্ছে একটা মিলন মেলা, যেখানে হুম। সমস্ত বাংলাভাষী লোকগুলা সব সারা দুনিয়া, বিশেষ করে উত্তর আমেরিকা থেকে এই জায়গাটাতে আসবেন। সেই জন্য অ্যাকচুয়ালি আমার ফোবানাতে জয়েন করা, তার এবং মানে এর মাধ্যমে যদি এইটাকে যদি প্রতিষ্ঠিত করা যায়, হুম, এটাকে অর্গানাইজ করে যদি আগামী দিনে যদি আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়া যায়, সেই ধরনের একটু চিন্তা ভাবনা আমার ভিতরে কাজ করেছে। যেহেতু তখন অ্যাকচুয়ালি আই ওয়াজ এ ভেরি ইয়াং এনার্জেটিক লিডার্স অফ দ্য অ্যাসোসিয়েশন। তো এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় ছিল ফোবানাতে জয়েন করার জন্য। তাহলে ফোবানা বিষয়ে কিছু প্রশ্নে ফিরে যাচ্ছি যে আপনার 3 দশক আগে যে ফোবানা নামক সংগঠনটি গড়ে উঠেছিল সেটার মূল লক্ষ্য ছিল যে ঐক্য আর সংহতি বৃদ্ধি। এটাই ছিল বাংলাদেশীদের যে ঐক্য এবং সংহতি বৃদ্ধির লক্ষ্যটাই ছিল আপনাদের কাছে বড় জিনিস। কিন্তু ফোবানা সম্মেলন মানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের আনন্দ, যেই আনন্দে একত্রিত হয়েছেন কানাডা, ইউরোপ এবং বিভিন্ন স্টেটের লোকজন। কিন্তু এখন যেটা হচ্ছে অনেকেই মনে করছেন যে নেতৃত্ব আর দখলদারির কবলে পড়ে জৌলুস হারাচ্ছে ফোবানা। একই নামে আমেরিকার একাধিক শহরে ফোবামা সম্মেলন হচ্ছে এখন। এ ব্যাপারে আপনি কি বলবেন? কি মতামত আপনার? দেখুন, প্রথম যখন আপনার ফোবানাটার সৃষ্টি হয়, এটা তো অত্যন্ত মহৎ কতগুলি লক্ষ্য নিয়ে সৃষ্টি হয়েছিল, যে এই ফোবানার মাধ্যমে আমরা শুধুমাত্র এদেশে যারা আমরা বাংলাভাষী আছি তাদের জন্য না, আমরা হয়তো আমাদের নিজেদের দেশের জন্য কিছু করতে পারবো। আমরা মূলধারা যারা রাজনীতি করে তাদের কাছ থেকেও কিছু সাহায্য পেতে পারবো আমাদের দেশের জন্য। আবার অনেকগুলো ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু ক্রমান্বয়ে যখন এটা অ্যাকচুয়ালি বড় হতে থাকে এবং আস্তে আস্তে যখন এটার পরিধি এখন অনেক বাড়তে থাকে, দুর্ভাগ্য হলো সত্য যে আপনি যেটা বলেছেন, যে একটা সময় যে চিরাচরিত যে আমাদের ভিতরে যে জিনিসটা দেখা যায়, যে আমাদের লিডিং, আমাদের ইগো, কে হুম, নেতৃত্বে আসবেন, কে বড় হবেন, কে থাকবেন, কে থাকবেন না, এই অনেক ধরনের ফ্যাক্টর কিন্তু কাজ করে, কারণ এখানে অনেক ভিন্ন মতের লোক, এখানে অনেক লোক এখানে জয়েন করেন। এটা নয় যে আমাদের নিউ জার্সির মাত্র 2000 লোক আমার এই সংগঠনের। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইভেন কি আপনাদের স্টেটে যেখান থেকে আপনারা নিউ ইয়র্কে, হুম, 2000 কি 1998-এ যখন মেডিসিন স্কয়ার গার্ডেনে আপনাকে আমাদের কনভেনশনটা হয়, তখন 5,500 লোকের ক্যাপাসিটিকে পেরিয়ে পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদেরকে, আমরা দর্শককে আর জায়গা দিতে পারি নাই। ফোবানা ঠিক এই ধরনের একটা ঐতিহ্য, একটা সংগঠন ছিল তখনকার, সেই রূপটা ঠিক ফোবানার এই ধরনের ছিল। কিন্তু অ্যাজ আই সেড দ্যাট, যখনই অ্যাকচুয়ালি এটার বয়স হচ্ছে এবং আস্তে আস্তে বাড়ছে, পরিধি বাড়ছে, একটা ফোবানাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এমন একটা সংগঠন, এখানে কিন্তু ব্যক্তির কোনো সংগঠন না, এটা হচ্ছে সংগঠনের সংগঠন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, সাপোজ আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সির মেম্বার, এখানে ইন্ডিভিজুয়াল মীর চৌধুরীর কিন্তু কোনো ভূমিকা নাই, আমার সংগঠনটাই ফোবানাতে জয়েন করবে। তো এইভাবে ঠিক নর্থ আমেরিকা থেকে প্রায় 60-70টা সংগঠন, স্টেট ওয়াইড সংগঠন, বড় বড় সোশিও কালচারাল নন প্রফিট সংগঠন, এরাই জয়েন করতো। এটা যখন একটা এটা যখন পরিধিটা অনেক বাড়ে, অ্যাজ আই সেড দ্যাট, আসলে তখন কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু ভিন্ন মতামত, চিন্তা ভাবনা, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, অনেকগুলো জিনিস কাজ করেছে, এবং এগুলা কিন্তু এই সমস্তকে ব্যালেন্স দিয়েও কিন্তু আমরা অনেক অনেক দূর আমরা এগিয়েছিলাম। এবং এখন তো আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একদম একমত। এবং এটাও আমি অত্যন্ত দুঃখ নিয়ে আজ আমি আপনাকে বলতে চাই
যে আমার জীবনের অনেকগুলো বছর এই সংগঠনের সাথে আমি কাটিয়ে দেওয়ার পরেও যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বৃহৎ যে সংগঠনটা ছিল ফোবানা, ইভেন তো 2022 পর্যন্ত মাত্র দুটা সংগঠনকে ফোবানা বলতে, একটা সংগঠনের প্রায় 70-75টা সংগঠন অংশগ্রহণ করে, অন্যরা ছিল অল্প, বাট তাদেরকেও ফোবানা হিসেবে স্বীকৃত ছিল, পত্রপত্রিকা বলতো। কিন্তু আমাদের যে যে বৃহৎ যে সংগঠনটা ছিল 2022 সালে, সেই সংগঠন থেকে কিছু লোক বের হয়ে গিয়ে আরেকটা ফোবানা করে। তখন থেকে অ্যাকচুয়ালি এক ধরনের ভারাক্রান্ত মন, দুঃখ, কষ্ট নিয়ে আমরা যারা নিউ জার্সিতে আছি, আমাদের সংগঠনের প্রায় 3 জন, আমরা প্রাক্তন ফোবানার চেয়ারম্যান ছিলাম, আমরা এখন আর ফোবানাতে, আমরা ফোবানা পরিবার আছি কিন্তু ফোবানাতে আমরা বাৎসরিক যে কনভেনশন হয় সেখানে আমরা যাই না। একটা বুকের ভিতরে একটা কষ্ট নিয়েই আছি। আমি অবশ্যই আপনার সাথে স্বীকার করি যে ফোবানা এখন অনেকগুলো ফোবানা, ফোবানার আগের সেই জৌলস নেই। মানুষ ফোবানাকে ঠিক আজ থেকে 10 বছর আগে যেভাবে সম্মান করত, যে উৎসাহটা দেখাতো, সেই জিনিসটা এখন নাই। এখন যেন মনে হচ্ছে যে 100 জন লোক নিয়ে গেলেও কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলো সেটাই ফোবানা। তো এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদেরকে অনেক মনে পীড়া দেয়, কষ্ট দেয়, যারা আমরা আজকে দীর্ঘদিন এই ফোবানার সাথে জড়িত ছিলাম। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। তো বটম লাইন ইস, আজকে 3-4 বছর ধরে আমরা কিন্তু অনেকে, আমরা বিশেষ করে আমাদের নিউ জার্সির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর নুরুন নবী, আমি, নাহিদ চৌধুরী মামুন, আমাদের আমাদের আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যিনিও ফোবানার সাথে জড়িত ছিলেন, গোলাম ফারুক ভূঁইয়া, আমরা কিন্তু কেউই গত 3-4 বছর আর ফোবানা কনভেনশনে যাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আমরাও খেয়াল করছি, আমরা যারা এখানে 25 বছরের বেশি সময় ধরে অবস্থান করছি উত্তর আমেরিকায়, তারা অনেকেই দেখছি যে ফোবানার আগে যেরকম একটা আকর্ষণ তৈরি করতো সেটা আর হচ্ছে না। আপনার কথা হয়তোবা সঠিক যে সংখ্যায় বেড়ে যাওয়াতে সদস্য এবং বিভিন্ন মানুষের নানা মনির নানা মত যেটা হচ্ছে, সেই কারণেই আজকে ফোবানার এই আকর্ষণ ক্ষমতা কমে গেছে। আমি এখন আপনাকে আপনার কাছে যাচ্ছি সেই 2013 সালে হিউস্টন অ্যাকর্ডের পেছনের যে গল্পটা আছে আপনার, সেটা এখন আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে এই ব্যাপারটা সবসময় আমাকে ভীষণ উৎসাহিত করে, আমি খুব গর্ববোধ করি এই জন্য হুম। যে 1998 এর পরে যখন ফোবান আবার দ্বিতীয়বার মতো যখন ভেঙে যায়, আমরা তো আমি আগেও বলেছি যে আমরা একটা বৃহৎ অংশ, আমরা এক পরিবারে ছিলাম। আমাদের এই যারা ফোবানাতে জন্মলগ্ন থেকে জড়িত, তাদের কিছু সংখ্যক সদস্য বা কিছু সংগঠন তারা বাহিরে ছিল। তো আমরা একটা সর্বাধিক একটা প্রচেষ্টা চালাই যে দুটা ফোবানাকে এক করে কিভাবে আমরা সমস্ত নর্থ আমেরিকাতে একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পারি। তো তখন যারা আমাদের বিপক্ষে যারা ছিলেন, তাদের বেশ কিছু সংগঠন এবং নেতৃবৃন্দের সাথে আমরা কথাবার্তা বলে অবশেষে হিউস্টনে 2013 সালে আমরা, যারা আমরা বিভক্তিভাবে আছি, মূলত আমরা তো আছি এবং আমাদের বাইরে যারা ছিলেন, আমি বলবো না শতভাগ, প্রায় 70-80% যারা আমাদের বাইরে ছিলেন, তাদেরকে আমরা আমাদের সাথে একীভূত করে আমরা একটা পরিবারে আমরা মিলিত হই, আমরা একটা পরিবার হয়ে গেছি। এবং সেই যে একত্রিত হওয়া এবং এটার পিছনে যে কাজ করার, তার কিন্তু মেইন কোঅর্ডিনেশন আমি ছিলাম এবং আমার নেতৃত্বে কিন্তু ফোবানার একটটা হয়। এবং সেই থেকে কিন্তু আমরা আবার একসাথে আমরা পথ চলা শুরু করি। বাট এগেন 2022 সালে আমাদের আবার কিছু বন্ধু বান্ধব, তারা এখনো বিচ্ছিন্নভাবে তারা চলে গেছেন এবং বিচ্ছিন্নভাবে ফোবানা করছেন। আমি এর বাইরে আর কিছু বলবো না, কারণ যারা যাচ্ছেন বা যারা গেছেন তারা সবই আমাদের বন্ধু, তারা ফোবানা পরিবারে ছিলেন, ভালো ভালো লিডিং এ ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তো তারা আজকে ভিন্ন ভিন্ন ভাবে ফোবানা করছেন। আমি শুধু বলবো যে এটা আমাদের জন্য দুঃখজনক। ধন্যবাদ আপনাকে মীর চৌধুরী। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। জি জি। যে ফোবানার এবং অন্যান্য আপনার আরো অন্যান্য কাজ আছে, সেগুলোর বাইরেও কিন্তু আপনার ব্যক্তিগত এবং পেশাগত একটা জীবন আছে। আহ, যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যদি অনুমতি দেন, তাহলে না না, অবশ্যই জানতে শিওর পারবো শিওর। আপনার হ্যাঁ, যে পেশাগত জীবন আপনি সম্পর্কে। ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। আমার যতটুকু যদি বলা যায় মিডিয়ার সামনে, তো অবশ্যই অবশ্যই। আপনি আমাকে, আমি বলবো, চেষ্টা করবো আপনার উত্তর দিতে। তাহলে আমরা জানতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবন সম্পর্কে এবং আপনার পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে আমার একটু শিক্ষকতা দিয়ে আমি আমারটা শুরু করি। যে আমার একজন, অ্যাজ আই সেড দ্যাট আই হ্যাভ মাই অনার্স এন্ড মাস্টার্স ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগং। তারপর আমি এখানে চলে আসি। দেন আমি 1985 থেকে কিন্তু এই দেশে ইউনিভার্সিটিতে আবার পড়াশোনা শুরু করি। অ্যান্ড আই গট মাই সেকেন্ড ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো আমার যখন গ্রাজুয়েশনটা হয় তখন থেকে কিন্তু আমি হেলথ কেয়ার হেলথ কেয়ার ফাইন্যান্সে আমি চাকরি শুরু করি অ্যাজ অ্যান স্টাফ অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ স্টাফ অ্যাকাউন্টেন্ট। তারপরে সেখান থেকে প্রমোশন পেতে পেতে আমি অনেক সিনিয়র লেভেলে চলে যাই। সিনিয়র লেভেলে যাওয়ার পরে
আমেরিকাতে হেলথ কেয়ার সিস্টেম গুলো কিন্তু মধ্যখানে ফাইন্যান্সিয়ালি খুবই খারাপ অবস্থা ছিল। অনেকগুলো হসপিটাল বন্ধ হয়ে গিয়েছে, অনেক হসপিটাল চলতে পারছিল না ইন্স্যুরেন্সের কারণে এবং অন্যান্য কারণে। তো দুর্ভাগ্যবশত 2015 সালে কিন্তু আমার চাকরিটাও চলে যায়, আই গট লে অফ। তো হুম, তারপর থেকে কিন্তু আমি আর হেলথ কেয়ার ফাইন্যান্সে নাই। আমি অ্যাকচুয়ালি যেহেতু আমার আজকে 20-25 বছরের ট্যাক্সেশনে একটা ভালো অভিজ্ঞতা আছে, আমি সেই জায়গাতেই নিজেকে নিয়োজিত রেখেছি। আর সাম্প্রতিক সময় ওই কাজটাই করি এবং এক ধরনের রিটায়ার বলতে পারেন। আর আমার পরিবার, আমার ওয়াইফ, তার নাম জিনা চৌধুরী। সে এদেশে আমার অনেক আগে আগে এসেছি, খুব অল্প বয়সের থেকে, প্রায় 45 বছরের অধিক সে এই দেশে বাস করছে। আহ সে অত্যন্ত ভালো একটা চাকরি করতো, একসময় ব্যাংকিং এক্সিকিউটিভ ছিল। আর হুম, তারও আমার মতো দুর্ভাগ্য, চাকরিতে লেও হয়ে যাওয়ার পরে সে এখন অ্যাকচুয়ালি সিনিয়র ফাইন্যান্সিয়াল পার্সন হিসেবে কাজ করছে অন্য একটা কোম্পানিতে। এই আমার দুটো ছেলে। আহ আমি অত্যন্ত সৌভাগ্যবান পিতা, আমার দুটো ছেলে এই দেশের ডাক্তার। তারা দুজনে very চিকিৎসার good. পেশায় আছেন। আপনি শুনলে হয়তো আরো খুশি হবেন, আমার দুটো ছেলেই মেরিট এবং তাদের বড়রাও ডাক্তার। তো আমার পরিবারের ও, 4 জনই ডাক্তার, শুধু আমি আর আমার ওয়াইফই আমরাই পেশেন্ট আর কি। না, খুবই ভালো লাগলো শুনে যে আপনাদের এই দীর্ঘ জীবন এখানে আপনাদের আহ মানে সফল হয়েছেন পারিবারিক জীবনে, ছেলে মেয়ে সন্তান নিয়ে। জি জি জি, হ্যাঁ। তাদেরকে নিয়ে তো জানেন তো, এদেশে তো তাদের লেখাপড়া করানো, ডাক্তার বানানো, এটার জন্য তো আমাদেরকে খুব অনেক খুব কষ্ট করতে হয়েছে। এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ, জি জি ব্যয়বহুল জি। একটা ব্যাপার। কিন্তু আপনি যে দুজনকে ডাক্তার বানিয়েছেন এবং তারা যে জীবনসঙ্গীও পছন্দ করে নিয়ে এসেছেন ডাক্তার। তো মীর চৌধুরী, এবার আপনার কমিউনিটি, যে জীবনের পাশাপাশি, পেশাগত জীবনের পাশাপাশি কমিউনিটির কাজও করে যাচ্ছেন, সেই অভিজ্ঞতার আলোকে জানতে চাচ্ছি যে কিভাবে আপনি কমিউনিটির কাজগুলো পরিচালনা করেন এবং এটা করতে গিয়ে কি কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যাকচুয়ালি আমি আমার মনে হয় যে আমি শুধু আপনার সাথে ফোবানা নিয়ে কথা বলেছি, কিন্তু আমার মনে হয় এর পাশাপাশি আমি যে অবশ্যই। সংগঠনটার মাধ্যমে হ্যাঁ, আমার হ্যাঁ। সামাজিক জীবন যাত্রা, সেই সংগঠনটা নিয়ে বললে হয়তো আপনি বুঝতে পারবেন। কারণ আমি 1986-এ বাংলাদেশ সোসাইটি অফ নিউ জার্সির সাথে জয়েন করি এবং সেটা থেকে অ্যাকচুয়ালি আমার উত্তরণ। এবং এই সংগঠনটা তখন নিউ জার্সিতে খুব অল্প সংখ্যক বাংলাদেশি ছিল, বিশেষ করে আমাদের সাউথার্ন নিউ জার্সিতে যে সমাজটা, এরা খুবই এলিট জাতের লোক এবং তারা অনেক সায়েন্স, টেকনোলজি, অন্যান্য পেশাতে খুব এস্টাবলিশড লোক। আর আমরা ছিলাম একটা নর্থে, আমাদের নর্থ এলাকাতে কিন্তু প্রচুর বাংলাদেশি থাকেন। এক সময় প্যারাসনে আমি ছিলাম, সেখানে প্রায় 20-25 হাজার বাংলাদেশি আছে। পরবর্তী পর্যায়ে অবশ্য 20 বছর আগে আমি সেই সব থেকে মুখ করে অন্যখানে গিয়ে, তো আমার কিন্তু সামাজিক জীবনটা কিন্তু নিউ জার্সিতে শুরু। এবং যখন আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করি, যেহেতু আমি অনেকগুলো অভিজ্ঞত লোক যারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বুয়েটের শিক্ষক ছিলেন, ডাক্তার ছিলেন, এন্ড আই ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ওয়ান, তাদের সাথে কাজ করে করে এবং তাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি বরাবরই কিন্তু এই সংগঠনটার কাজ করাকে, আই স্টার্ট টু লাভ দ্য অর্গানাইজেশন এন্ড ইটস ওয়ার্ক। তো সেই যে তাদের কাছ থেকে পেলাম, এবং অল্প বয়সে তারা অ্যাকচুয়ালি তাদের মতো এক ধরনের নেতৃত্ব নেতৃত্ব কিন্তু আমাকে নিয়ে এসছে। তো তাদের ব্লেসিং, সব মানুষদের সাথে আপনাকে চলাফেরা করা, তাদের সাপোর্ট পাওয়া এবং তাদের জন্য কিছু কাজ করা, এবং এর পাশাপাশি আমাদের যে কমিউনিটিতে যা আর অন্যান্য যে সমস্ত জিনিস, যে কাজগুলা করা, তো এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশন বা আমাদের ইন্ডিভিজুয়াল মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস করতে চেষ্টা করেছি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যখন 2000 সালে যখন কোভিড, মানুষ হুম, যখন ভয়ে ঘর থেকে বেরোতো না, তখন কিন্তু আমরা যারা এই সংগঠন করি, আমরা আমাদের জীবনকে আহ সামনে নিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জীবনকে সামনে নিয়েই কিন্তু আমরা হুম, ইভেন একদম কোভিড এর আপনি বলতে পারেন এপ্রিল কি মে মাসে আমরা ঘরে 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 ফোবানা এবং সংগঠনের যে খাওয়া দাওয়া, যে যে সাহায্য, যে ধরনের যা যা তখন ডিস্ট্রিবিউট করা হতো, তো আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা করার চেষ্টা করেছি। তারপরে কমিউনিটিতে বিভিন্ন জনদেরকে কিভাবে ইমিগ্রেশন সংক্রান্ত বা অন্যান্য যে সমস্ত জিনিস সংক্রান্ত আছে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, আমাদের দেশ যখন বন্যা কবলিত বা যে কোনো বিপদ আপদ হয়, তখন আমরা কিভাবে একটা ফান্ড রেজ করে আইদার কনসুলেটের মাধ্যমে বা সংগঠনের মাধ্যমে দেশে পাঠানো যায়, এই ধরনের অনেকগুলো কাজ অ্যাকচুয়ালি আমরা আমাদের সংগঠনের মাধ্যমে করেছি। এবং এই কাজগুলো করতে গিয়ে গিয়ে কিন্তু আমার ভিতরে এক ধরনের
উৎসাহ কাজ করেছে, আগ্রহ কাজ করেছে, মানুষের ভালোবাসা কাজ করেছে। সব মিলিয়ে অ্যাকচুয়ালি টোটাল জিনিসটাকে সংগঠনটা করাটা মনে হচ্ছে যেন জীবনের একটা পার্ট হয়ে গেল আর কি। আপনার অনেকগুলো আলোকিত দিক আছে, তার মধ্যে আর একটা আলোকিত দিক যেটা আমরা শুনেছি যে বাংলাদেশ এডুকেশন ফান্ডের উপদেষ্টা আপনি। তো বাংলাদেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এটি বর্তমানে 50 জন শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ভার বহন করছেন। এখানে কাজগুলো কিভাবে হয়, কারা কারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকেন, এবং শিক্ষার্থীদের পড়ালেখার ব্যয় বিষয়টি কি আরো বৃহৎ পরিসরে নেওয়া যায়, এরকম কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার? আহ, আমি আমেরিকা বাংলাদেশ এডুকেশন ফান্ডের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। এটা কিন্তু আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমরা প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার সময় আমি এবং আমার কিছু বন্ধু করি। পরবর্তী পর্যায়ে এই সংগঠনটাকে অ্যাকচুয়ালি লিড দিচ্ছে আমার ওয়াইফ জিনা চৌধুরী। সে এই সংগঠনটার প্রেসিডেন্ট। আমি এই সংগঠনের সিনিয়র একজন অ্যাডভাইজার। তো আমরা সবসময় চিন্তা করেছি যে আমাদের দেশে যেহেতু অনেক গরিব মেধাবী ছেলে মেয়েরা আছে যারা অর্থের জন্য পড়াশোনা করতে পারে না, যাদের মেরিট ভালো, যারা ভালো জিপিএ পেয়ে 3.5 আপ পেয়ে যারা ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, তাদেরকে আরো বেশি করে হায়ার এডুকেশনটা করার জন্য যদি আমরা কিছুটা সাহায্য করতে পারি, সেই চিন্তা থেকে কিন্তু আমাদের এই কাজটা। তো এই কাজটা করতে গিয়ে আমরা প্রথম প্রথম আপনার হয়তো 10 জন 15 জন 20 জন এই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা হেল্প করেছি। বাংলাদেশ থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করে তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো পরবর্তী পর্যায়ে যখন আমরা এই কাজটা করতে গিয়ে যখন আমরা অনেকের কাছ থেকে আমরা সাধুবাদ পেয়েছি। অনেকে আমাদেরকে আস্তে আস্তে ফান্ড রেজে আমাদেরকে সাহায্য করেছেন, ডোনেট করেছেন, এবং এটাকে আমরা একটা পর্যায়ে একটু বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। তো আমাদের হাইস্ট যে লেভেলটা সেটা হচ্ছে আমরা গত বছর পর্যন্ত প্রায় আমরা 50 জন বাংলাদেশি ছেলে মেয়েকে, যারা গরিব মেধাবী, তারা অনেকেই বর্তমানে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে আছেন। আমরা তাদেরকে আপাতত দিচ্ছি। আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এটাকে আরেকটু বৃহৎ করে আবার অন্যান্য ডিস্ট্রিক্টে আপনাকে ছড়িয়ে নেওয়ার জন্য। বেসিক্যালি এই কাজটার জন্য কিন্তু আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি, বিশেষ করে আমাদের পরিবার এবং আমাদের বেশ কিছু ধনী বন্ধু বান্ধব যারা আমাদের এইটার সাথে সম্পৃক্ত আছেন, তারাই সাহায্য করেন। সেই সাহায্যের সুবাদে কিন্তু আমরা এই কাজটা করছি। আমরা বাৎসরিক 15 থেকে 18 হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছি এই 50 জন ছেলে মেয়েকে। ভবিষ্যতে এটাকে আরো বর্ধিত আকারে আরো বড় করে করবার জন্য আমাদের পরিকল্পনা আছে। আপনাদেরকে আপনাদের সাহায্য সহযোগিতা যাচ্ছি। আশা করছি আপনার এই প্রথম আলোর মাধ্যমে আমার এই নিউজটা আরো অনেকের কাছে চলে যাবেন। আর অবশ্যই। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে সাহায্য করবেন, তাহলে যাতে আমরা এই পরিধিটাকে আরো অনেক বাড়াতে পারি। এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন, সেটা বলছি যে প্রশ্ন করেছেন এইচবিডিটা, তিনি জানতে চেয়েছেন, মীর ভাই, আমরা যারা এখন কমিউনিটিতে অ্যাক্টিভ নানা সামাজিক সাংস্কৃতিক কাজে, তারা আসলে কিভাবে বাংলাদেশের দুস্থদের সেবায় নিজেদেরকে একত্রিত করে কাজ করতে পারি? অনেক সময় এমন কাজগুলো করতে গিয়ে কিছু বাঙালিদের নানা কটূক্তিমূলক ও সন্দেহমূলক আচরণের শিকার হতে হয়, এমনটা কেন? এটা হচ্ছে এটা হচ্ছে আসলে কি, আমি বলবো না যে আপনাদের অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা আছেন যে সবার যে মেন্টালিটি যে একরকম, আমি সেটা বলবো না। দেখেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কিন্তু আজ আপনাকে এই কথাগুলো বলছি। আমরা যখন ফোবানা করি, ফোবানা কনভেনশন করি, আমার মনে হয় 95 না 98% ফোবানাতে কিন্তু কখনো লাভজনক হয়নি। এক একটা ফোবানা করতে 200,000 300,000 400,000 খরচ হয়েছে। নিউ ইয়র্কে, আপনাদের নিউ ইয়র্কে যখন নার্গিস আপা যখন কনভেনশন করে, লিগো আমেরিকাতে আরো অনেক টাকা খরচ হচ্ছে। এখানে আসলে লাভ করার মতো কোনো ব্যাপার নাই। কিন্তু যখনই আমরা ফোবানা করি, এক ধরনের শ্রেণীর লোকেরা সবসময় বলা শুরু করেন যে এরা আদম ব্যবসা করছেন, এরা এই করছেন, তারা এই করছেন, এই করছেন। হুম, 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 আসলে আমরা যারা আজকে এতদিন ধরে জড়িত, যে এই গুলো শুধু আমরা শুনি কিন্তু চোখে কখনো দেখি না যে আসলে এই ধরনের কোথায় কি হচ্ছে। হ্যাঁ, আমি বলবো না যে গুটি কয়েক বা কোনো কিছু কিছু ব্যক্তিবর্গ যারা কনভেনশন হোস্ট করে তারা যে ব্যাকডোরে যে কিছু যে করে না, আমি সেটা বলবো না। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন জেনারেলি কিন্তু এই জিনিসটা সত্য না। সত্য ঠিক না। তেমনি আজকে যদি বাংলাদেশি যে যে ভাই আমাকে প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর। দেখেন, আমরা যদি আজকে সমষ্টিগতভাবে যদি সব সংগঠনগুলো যদি একটা কাতারে একসাথে দাঁড়িয়ে, যদি আমাদের যদি একটাই মোটিভ যদি থাকে যে হ্যাঁ, আমরা সবাই মিলে একটা জায়গা থেকে আমাদের বাংলাদেশের এই 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 এজেন্ডাতে আমরা সাহায্য করতে পারি। আমরা যদি আজকে একত্রিত হতে পারি, তাহলে চিন্তা করেন আমরা আমেরিকার মতো জায়গা থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারি।
অনেক সাহায্য করতে পারি। কিন্তু যখন আমরা এখানে 5 জন থেকে 10 জন হব, তখন দেখা যাবে যে এখানে 2 জনে কোনো একটা সমস্যা করে দিয়েছে, পরে 2 জন থেকে সেটা 4 জনে চলে যাবে। তো মূলত যে ভালো কাজটা করতে যাব, সেই কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের বিভক্তি হবে, আমাদের চিন্তা ভাবনা ডিফারেন্স হবে, অনেক কিছু হবে। সেজন্য আমরা অনেক সময় অনেক ভালো কিছু করতে পারি না। তবে আবার যদি লক্ষ্য করতে পিছিয়ে পারতাম, যাই। হুম, হুম। আমাদের দেশ উপকৃত হতো, আমাদের এই প্রজেক্ট গুলো উপকৃত হতো, আমাদের নিজেদের জন্য কিন্তু অনেক সান্ত্বনার কিছু থাকতো। যখন করতে পারি না, তখন নিজেকে অনেক ব্যর্থ মনে হয়, যে আসলে যে আমরা যে এই যে সামাজিক সংগঠন করছি, আসলে হুম, হুম। করে আমরা কি পাচ্ছি? কারোর জন্য তো আমরা কিছুই করতে পারছি না। তো এটা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে, আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করে যদি আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে যদি আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের এজেন্ডা, যে কোনো ধরনের জিনিসকে কিন্তু আমরা বাস্তবতা দিতে পারবো। এটাই হচ্ছে আমার উত্তর আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা জেনেছি বা শুনেছি এ পর্যন্ত যে আপনি এসবের বাইরে ব্যক্তিগতভাবে সামাজিক সহায়কমূলক অনেক কিছুই করে থাকেন। এটা নিয়ে যদি বলতেন। দেখুন, ব্যক্তিগত যে ব্যাপারগুলো আছে এগুলা বললে অনেকের কাছে খুব একটা ভালো দেখায় না, যে মনে দেখায় না। হচ্ছে যে সেলফ পাবলিসিটি করা হচ্ছে বা কিছু করা হচ্ছে। আর আমি কিন্তু ব্যবসায়ী না, আমি কিন্তু খুব একটা বেশি ধনী লোকও না। হুম, হুম। নিজের ভিতরে যতটুকু আছে, বা ছেলেদেরকে লেখাপড়া করিয়েছি, আমার পারিবারিক যারা আছেন তারা কিন্তু, তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমার নিজের ছোট ভাইয়ের ডাক্তার, আমার ওয়াইফের 5 ভাইয়ের 4 ভাই এদেশের ডাক্তার, একজন হচ্ছে সিপিএ। তো আমাদের চারিদিকে সারাউন্ডিং কিন্তু প্রচুর ভালো ভালো জ্ঞানী লোক আছেন, ভালো হুম, অর্জন করার লোক আছেন। তো আমরা আর কিছু পারি না পারি, চেষ্টা করি আর কি, নিজ গ্রাম অঞ্চলে নিজেদের যারা আমাদের বাড়ি বা তাদের আশেপাশে যারা আছেন, তাদেরকে যদি আমরা যদি বাৎসরিক কিছু অনুষ্ঠানে, বা যখন যে কোনো ধরনের কোনো যেমন গতবার যেমন আমাদের দেশে ফ্লাডে অনেক লোক, এবং গ্রামের সমস্ত ধনী বলেন যাই বলেন বাড়ির সবাই কিন্তু এফেক্টেড। তো আমরা ইভেন এই যে গত বছর ফ্লাডের সময় আমরা প্রায় গ্রামে আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রায় 500 লোককে নগদ টাকা দিয়েছি, অনেক সাহায্য করেছি। আমরা আমাদের নিজের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন সবার কাছ থেকে কালেক্ট করে গ্রামে আমাদের অনেক যারা গরিব আছেন, ইভেন বিশেষত যারা আমাদের অনেক গরিব আত্মীয় স্বজন আছেন, তাদেরকে প্রায়োরিটি দিয়ে অনেক সময় একটু বাড়ি করে দিই। কিছু কিছু লোকজনদেরকে পয়সা করে দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করার জন্য অনুপ্রাণিত করি। বেসিক্যালি জাস্ট হচ্ছে নিজের গ্রাম, যেহেতু অনেক বৃহৎ আকারে কিছু করতে পারবো না, অন্তত নিজ অঞ্চলে যতটুকু করা যায়, স্কুলে, হুম। আহ, মসজিদে, আহ, রোজার সময় আপনাকে রোজার সময় আমাদের কিছু রোজার খাওয়া দাওয়া, উপহার স্বরূপ দেওয়া, এবং মসজিদে, মসজিদ মাদ্রাসায় দেওয়া, মসজিদের সারা সারা মাসের ইলেকট্রিসিটির বিল দেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমরা পারিবারিক ভাবে করার জন্য চেষ্টা করি আর কি। এই এর বাইরে তো আত্মীয় স্বজন যারা আছেন, যখন যাদের যে ধরনের প্রয়োজন হয়, অসুবিধা হয়, তখন তো যতটুকু করে আমরা করার চেষ্টা করি। বাট ইটস নট অনলি মি বিং এ সিনিয়র, অ্যাকচুয়ালি আমার মনে হয় হ্যাঁ, বাঙালিরা এখানে যারা I just আছেন। try to collect all these funds from the friends হ্যাঁ, and হ্যাঁ, family. I just coordinate. এটা আমি এককভাবে করি না, আমার পরিবারের সবাই মিলে করে। সবাই মিলেই করি। খুব ভালো লাগলো শুনে যে আপনাদের এই ধরনের উদ্যোগ হয়তোবা আহ, সবাই আসলে আমরা এখানে যারা সংগ্রামী জীবনযাপন করি, প্রবাসী বাংলাদেশের থেকে অনেক আগে চলে আসছি, তারা আমার মনে হয় প্রত্যেকটা আত্মীয় স্বজনকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করে থাকি। তারপরে কিছুটা অর্গানাইজেশনের মাধ্যমে যেটা আছে সবাই মিলে করায়, সেটা তো আলাদা। সেটা এবছরও বোধহয় বাংলাদেশে যখন বন্যা হয়েছিল তখন আমরা সিলেট অঞ্চল এবং ওইদিকে আমরাও সাহায্য করেছি। আমরা ইনডাইরেক্টলি খুব ছোট অঙ্ক হলেও আবার মনে হয় যে এটা একটা মানসিক প্রশান্তি এনে দেয় এই কাজগুলোর মধ্যে। আমি 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 অ্যাকচুয়ালি আপনার সাথে একটু অ্যাড করছি। আপনি যে হুম, হুম, কথাটা বলেছেন এবারের জন্য কিন্তু এটা একদম প্রযোজ্য। কারণ হুম, হুম, এবার হুম। যখন বন্যাটা হলো না, তখন কিন্তু বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকের কাছে কিন্তু চাওয়া যায়নি। কারণ যার সাথে আপনাকে প্রাথমিকভাবে কথা বলেছেন, যে সবাই বলছে যে আই এম ডুইং বাই মাই সেলফ, আমাদেরও তো নিজের অঞ্চল আছে, আত্মীয় স্বজন আছে। সেই জন্য কিন্তু এবার কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি যার যার অবস্থান থেকে তাদের পরিবার, তাদের বাড়ি, তাদের আশেপাশেকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। আমরা যা কিছু করেছি অ্যাকচুয়ালি আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকাতে, এলাকা আমাদের নিজস্ব ভিত্তিক একটা লোকজনদের কিছু। ভিতরে করার হুম, চেষ্টা হুম। করেছি। আমার মনে হয় এটাই 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 বড় জিনিস, এটাই বড় জিনিস।
ফরিদা ইয়াসমিন একটা প্রশ্ন রেখেছেন আপনার প্রতি মীর ভাই, সেটা জি। হচ্ছে যে অবশ্যই আপনি খুব সুন্দর বলছেন, আলোচনার জন্য ধন্যবাদ। উনি জানতে চাই যে স্টুডেন্ট স্কলারশিপের প্রসেস কিভাবে হয়, মানে বাছাই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, আপনার প্রয়োজনটা কিভাবে আপনারা দেখছেন? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। আমি ওনাকে বলবো যে আমেরিকা বাংলাদেশ এডুকেশন ফান্ড আমাদের একটা ওয়েবসাইট আছে, হুম হুম। আমেরিকা বাংলাদেশ এডুকেশন ফান্ড ইনকর্পোরেটেড। আপনি সেখানে গেলে কিন্তু আমাদের টোটাল প্রসেসটা আপনি জানতে পারবেন। তো আমি সংক্ষিপ্তভাবে প্রসেসটা বলি। যে নাম্বার ওয়ান হচ্ছে যে আসলে যে ছাত্রটা বা ছাত্রীর জন্য স্কলারশিপটা চাওয়া হচ্ছে হুম তাকে হুম। অ্যাকচুয়ালি কিছুটা গরিব যারা আছেন এবং যাদের এডুকেশন রেজাল্ট হচ্ছে 3.5 এন্ড আপ জিপিএ, হুম হুম। ম্যাট্রিক অর ইন্টারমিডিয়েট। তো তারা তাদের আপনাকে ওই যে মার্কশিটটা দেখাতে হবে, প্লাস তাকে তার ইনস্টিটিউশন যেখানে পড়াশোনা করছেন সেখান থেকে তার একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে একটা সার্টিফিকেট দিতে হবে, তার একটা পরিচিতি দিতে হবে। এবং এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের দু তিনটা অঞ্চলে আমাদের কিছু কোঅর্ডিনেটর কাজ করে, এবং তার কাছে যদি এই জিনিসগুলোকে আপনাকে পৌঁছে দেওয়া যায় ইলেকট্রনিক্যালি, ইউ ক্যান ইমেল অল দিস পেপারস অ্যান্ড ডকুমেন্টস, এবং ওনার মাধ্যমে ইলেকট্রনিক্যালি আমরা এখানে পেয়ে যাব। পাওয়ার পর এখানে যে আমাদের যে কমিটি আছে আমরা এগুলোকে যাচাই বাছাই করি, and হুম হুম। we feel that this candidate is qualified to get the scholarship, definitely we will provide the scholarship. তো আমি বেসিক্যালি বলবো যে আমেরিকা বাংলাদেশ এডুকেশন ফান্ড, ABEF ইনকর্পোরেটেড, আপনি এই জায়গাতে যদি যান তাহলে কিন্তু আপনি আমাদের সংগঠনের সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ফরিদা ইয়াসমিন নিশ্চয়ই পেয়ে গেছেন সবকিছু, আপনার প্রশ্নের উত্তর। আমি এবার আবারও যাচ্ছি সেই কমিউনিটি সচেতনতা নিয়ে, যে তাদেরকে আরো সচেতন হতে কি কি উদ্যোগ নেওয়া হতে পারে বলে আপনি মনে করেন বাঙালি প্রবাসীদের জন্য? আহ, আমি ফার্স্ট অফ অল এখন বলবো যে যেহেতু আপনিও জানেন আমিও জানি আমাদের বাংলাদেশের প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখন আমেরিকাতে আছেন। চলে আসছে। হুম এবং তারা হচ্ছেন ইমিগ্রেন্ট হয়ে আসছেন, চার হুম। পাঁচ বছর 5 বছর পরে তারা সিটিজেন হচ্ছেন। এবং তো সবচেয়ে আমি সবচেয়ে আগে ফিল করি যে আমাদের এই দেশে যারা actually এই দেশে এসছেন বা যারা এই দেশের সিটিজেন হচ্ছেন, তারা কিন্তু কোনো না কোনো ভাবে অ্যাকচুয়ালি আমাদের মূলধারার যে রাজনীতি আছে তার সাথে যদি সম্পৃক্ত হন, তাহলে হুম হুম। কিন্তু আহ, ওনারা যেভাবে ইন্ডিভিজুয়ালি বেনিফিটেড হবেন আমাদের দেশও কিন্তু অনেক বেনিফিটেড হবে। দেখুন আমি আমার বাসা ওয়েইন নিউ জার্সিতে, আমার 10 মাইল দূরে হচ্ছে প্যাটারসন। আমাদের এই প্যাটারসন আজকে দীর্ঘদিন ধরে আপনাদের ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান হচ্ছেন, কাউন্সিল এট লার্জ হচ্ছেন। তাহলে চিন্তা করেন যে এই সেটা। লোকগুলা, হ্যাঁ হ্যাঁ, এই লোকগুলা যখন আপনাকে সিটি কাউন্সিলে হুম হুম। ইলেক্টেড হচ্ছেন, তো পুরো সিটিটাতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশিদের দখলে। যখনই ওকে। আমরা বাংলাদেশিরা এখানে ইলেকশনে যাচ্ছি, মেয়র থেকে শুরু করে কংগ্রেসম্যান থেকে শুরু করে সিনেটররা অনেকে কিন্তু আমাদের কাছে চলে আসছেন। তো এখানে যদি আমরা বাংলাদেশিরা মেইন স্ট্রিমে যদি আমাদের একটা ভূমিকা রাখতে পারি, আমরাও উপকৃত হব, অনেক কিছুতে আমাদের দেশও উপকৃত হবে। আর এর বাইরে যে আমরা সবসময় আমাদের যারা আসছেন তাদেরকে তাদের জীবনযাত্রা, তাদের মানটাকে কিভাবে বাড়ানো যায়, তাদের ছেলে মেয়েগুলো কিভাবে একটু ভালো ভালো স্কুলে লেখাপড়া করতে পারে, তাদের যাতে আগামী দিনে যাতে হাই লেভেলে যাতে তাদের লেখাপড়াটা অনেক ভালো হয়, নিজেকে স্টাবলিশ করতে পারে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা মনে হয় আমাদেরকে কমিউনিটি বেসড আমাদের কমিউনিটি লিডারদেরকে একটু ফোকাস করা উচিত। অনেকের অনেক ধরনের ইমিগ্রেশন প্রবলেম আছে, হুম হুম। অনেকের অনেক ধরনের প্রবলেম নিয়ে এদেশে আছে। তাদের সমস্ত সেই প্রবলেম গুলো দূর করার জন্য লিগেল থেকে শুরু করে অন্যান্য কি সব বিষয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি, সেই হিসাবে হয়তো আমরা মাঝে মাঝে কিছু সেমিনার করতে পারি কিছু কিছু পার্টিকুলার জায়গাতে। কিছু যেখানে অনেক বসতি, যেমন নিউ ইয়র্ক, নিউ হুম জার্সি, হুম। আরো অনেকগুলো জায়গা, সেখানে কিন্তু আমরা এই উদ্যোগগুলো নিতে পারি। তাহলে এই লোকগুলা কিন্তু আমরা যারা পুরনো লোক, আমরা যারা কিছু নলেজ যারা আছে, আমরা আমাদের সেই নলেজটা তাদের সাথে শেয়ার করতে পারি, তারা উপকৃত হয়। অনেক সময় অনেক লোকেরা রাইট ইনফরমেশন পায় না, আহ, ভালো ডিরেকশন পায় না, সেজন্য অনেক কিছু তারা করতে পারে না। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিটিতে আমরা কিন্তু আমাদের অনেক সচেতনতা বাড়াতে পারি, এবং কমিউনিটি ভিত্তিক আমরা কিন্তু আরো অনেক অ্যাকচুয়ালি বলতে গেলে তো অনেক লম্বা সময়, আরো অনেক কিছু করা যায়। তো প্রাথমিকভাবে আমার কাছে মনে হলো আর কি যে এই জায়গাগুলোতে বিশেষ করে হেলথ কেয়ারে কিভাবে আমাদের দেশগুলো যাদের ইন্স্যুরেন্স নাই, যারা কষ্টে হুম হুম। আছে, তাদেরকে কিভাবে আপনাকে হেলথ কেয়ারে একটু সাহায্য করা যায়, কিভাবে মেডিকেটের কিছু ব্যবস্থা নিয়ে তাতে তাদের হেলথ কেয়ারটা থাকে,
আহ অনেকগুলো ব্যাপারে কিন্তু আমরা কমিউনিটির অনেক লোককে আমরা সাহায্য করতে পারি। ধন্যবাদ মিত্র ধরে আপনাকে। আসলে এই আমরা যারা দেশ ছেড়ে আসছি, এসেছি বা অলরেডি এখানে আমরা 15-20 বছর 30 বছর ধরে আছি, তাদের একটা এই দেশে মাটি করে নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আমরা আশা করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম, মানে বর্তমান প্রজন্ম যারা লেখাপড়া শিখে, আমাদের এই সন্তানরা যারা চাকরিতে ঢুকছে, মেইন স্ট্রিমের সাথে ঢুকে যাচ্ছে, আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হবে এবং তাদেরকে বোধহয় আমাদের মতন, যেটা স্ট্রাগলিং পিরিয়ড বলে, যে আমরা যেটা পার করে আসছি এই দেশের মাটিতে জায়গা করে নেওয়ার জন্য, তাদের হয়তো সেই জিনিসটা যাবে না। আমরা তাদের বেসটা তৈরি করে দিয়েছি এবং আমরা আশা করি যে তারা অবশ্যই বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে এই আমি প্রবাহে। আর একটা কথা আপনাকে বলতে চাই আর কি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পার্সোনাল হুম একটা হুম, ওপিনিয়ন। অবশ্যই। এটা হচ্ছে যে দেশ থেকে আমরা যারা চলে আসছি নিশ্চয়ই আমাদের জীবনের উন্নয়নের জন্য, হুম আমাদের হুম, জীবনের দিকটা ভালো হওয়ার জন্য, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্য তো আমরা তো এই দেশে এসেছি। আমরা অবশ্যই। দেশে আমরা অ্যাকচুয়ালি যা পাইনি তা কিন্তু আমরা এই দেশে পাচ্ছি। সুতরাং যে জিনিসগুলো আমরা এই দেশে পাচ্ছি, এদেশ যে জিনিসগুলোকে আমাদেরকে দিচ্ছে, আজকে আমাদেরকে অনেককে শীর্ষবিন্দুতে নিয়ে যাচ্ছে। সুতরাং এই দেশটার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকতে হবে, আর কৃতজ্ঞতা এই দেশটাকেও অবশ্যই। কিন্তু আমাদেরকে ভালোবাসতে হবে। হুম হুম, আমরা বাংলাদেশি, অবশ্যই আমাদের মাতৃভূমি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু সাথে সাথে আমরা যেই দেশটাতে আছি সেই হুম হুম। দেশটাকে যদি আমরা অ্যাকচুয়ালি যদি ভালোবাসতে পারি, এটার জন্য আমাদের জন্য একটু ভালো হবে। আপনি দেখুন খুব আমি তো সুন্দর একটু একটা পয়েন্ট বলেছেন, খুব সুন্দর একটা, মানে এটা অনেকেই ভুল করি। আমরা থাকি এদেশে, শ্বাস ফেলি বাংলাদেশে বা গল্প করি ওখানকার, কিন্তু আপনি যে কথাটা বললেন যে এদেশের রাজনীতিতে আমাদের ঢুকতে হবে, আমাদের এদেশের সংস্কৃতি বুঝতে হবে, কালচারটা বুঝতে হবে, খাবারটাকে ভালোবেসে নিতে হবে। খুব আমি চমৎকার জানেন বলেছেন। আপনাকে, আমি জাস্ট যেহেতু আমরা খুব হ্যাঁ হ্যাঁ। পার্সোনাল লেভেলে শেয়ার করছি, সেজন্য কিছু ইমোশনাল কথা আপনাকে বলি। দেখুন আজ থেকে প্রায় 15, 20, 25 বছর আগে যখন আমাদের কোনো লোকজন মারা যেত, বিশেষ করে আপনাদের অঞ্চলে, সিলেট অঞ্চলে, মানে তাদের জন্য একটা কর্তব্য ছিল যে ডেড বডিটাকে আপনাকে দেশে নিয়ে যেতে হবে, হুম হুম দেশের হুম বাড়িতে হুম। দাফন করতে হবে। সেই ট্রেন্ডটা কিন্তু এখন আর নাই। আপনি আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের এই অঞ্চলে হাজার হাজার লোক এমনকি তাদের কবরস্থানের জায়গাটাও কিন্তু এদেশে কিনে ফেলেছে। আমি নিজেও কিনেছি, আমার ওয়াইফের জন্য কিনা, এবং আরো যারা অনেক অল্প বয়সের। তো এটা হচ্ছে যে আমরা তো বিশ্বাস করি যে আসলে আলটিমেটলি এদেশের মাটিতে, এদের তলে কিন্তু আমাদেরকে যেতে হবে। সুতরাং এখানেই তো আমাদের মাটি হবে, এই দেশে আমরা আছি এবং এই দেশেই থাকবো, এই দেশে আমাদের আগামী প্রজন্মরা থাকবে। সুতরাং আমাদের অবশ্যই সবার জন্য, সবকিছুর জন্য কিন্তু এই দেশটাকে কিন্তু ভালোবাসতে হবে। অবশ্যই অবশ্যই মীর ভাই। আমি অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন ফোবানাকে নিয়েই আবারও, যে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের জন্য আপনার বার্তা কি হতে পারে এবং এই ফোবানার মাধ্যমে কিভাবে তাদেরকে একসাথে সম্পৃক্ত করা যায়? থ্যাংক ইউ, আপনি অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমি তো অনেক কিছু বলেছি, এই জায়গাটাতে কিছু বলা হয়নি। প্রায় গত 15-20 বছর ধরে ফোবানাতে কিন্তু আমাদের একদম একদম অপারেটিং প্রসিডিউর থেকে শুরু করে এজেন্ডা ভিত্তিক কতগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ফোবানার কিন্তু অন্য ধরনের অন্য একটা উদ্দেশ্য হচ্ছে এদেশের মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের সাথে, মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে ফোবানাকে সম্পৃক্ত করতে। আমাদের যারা আজকের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরা যারা এই দেশের পলিটিক্স এর সাথে, এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে আমরা যোগাযোগ করি বা আমরা যাদের একটা সম্পর্ক স্থাপন করি, সেটা কিন্তু ফোবানার মাধ্যমে হচ্ছে। ফোবানাতে প্রতি বছর কিন্তু আপনাকে অনেক কংগ্রেসম্যানকে দাওয়াত করা হয়, অনেক সিনেটরদেরকে দাওয়াত করা হয়, বা ফোবানার যে অঙ্গ সংগঠন যেগুলো যেগুলো বিভিন্ন স্টেটে, যেমন আমি যে ফোবানা পরিবারের, সেই ফোবানার প্রায় 70-75টা সংগঠন আছে। আপনাকে প্রায় 20 থেকে 22টা স্টেট ওয়াইড সংগঠন, যেমন আমাদের নিউ জার্সি একটা সংগঠন, সমস্ত নিউ জার্সি ব্যাপী একটা সংগঠন, টেক্সাসের একটা বড় সংগঠন, হিউস্টনের সংগঠন, ফ্লোরিডার সংগঠন, ওয়াশিংটন ডিসিতে 3-4টা বড় বড় সংগঠন, এই ধরনের অনেকগুলো বড় সংগঠন। এই সংগঠনও কিন্তু ঠিক তাদের ফোবানার উপসংগঠন সংগঠক হিসাবে তার নিজ নিজ এলাকাতে কংগ্রেসম্যান, সিনেটর থেকে শুরু করে অনেকের সাথে কিন্তু খুব ক্লোজলি কাজ করে। বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন, আমরা তাদেরকে বলবো যে তারা যাতে এই ফোবানার মাধ্যমে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত হয়। আর যারা ইয়াং যারা আছে, তাদেরকে আমরা বলবো যে তারা যদি অ্যাকচুয়ালি ফোবানাতে যদি সম্পৃক্ত হয়, তাহলে কিন্তু ফোবানা আরো একটা ভাবে উপকৃত হবে। সেটা হচ্ছে যে ফোবানাতে আগামী দিনে ইয়াংদের লিডারশিপ আসবে,
যারা কিন্তু আমাদের মতো অনেকের মতো শুধুমাত্র ঝগড়া বিবাদ ইগো চিল্লাচিল্লি ভাগাভাগি অবশ্যই এগুলা করবে না, কারণ তারা এগুলো পছন্দ করে না। যখন গঠনমূলক তাদের কাজ লিডিং এ যখন এটা চলে আসবে তখন ফোবানাতে কিন্তু একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। তারা যদি আসে ইন দ্য সেম টাইম আমাদের যেমন পরিবেশটা সৃষ্টি হবে, তাদের মাধ্যমে হয়তো আমাদের বাংলাদেশি যারা আছেন এদেশে যারা আছেন নতুন প্রজন্ম, তারা আমাদের কালচারের সাথে সম্পৃক্ত হবে। আমাদের হাজার বছরের একটা কালচার, আমাদের মুক্তিযুদ্ধের আমাদের একটা ইতিহাস, এবং আমাদের একটা গৌরবময় ইতিহাস, আমাদের গর্বের স্বাধীনতা, বিষয়। সবকিছু কিন্তু যখন আপনাকে এই ফোবানার মাধ্যমে তারা জড়িত হবেন, সেটা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আগামী প্রজন্মের কাছেও কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা পৌঁছে দিতে পারবো। তো ইয়াং জেনারেশনকে আমরা এইভাবে ফোবানাতে মেইন স্ট্রিমে আমরা সংযুক্ত করতে চাই, আমাদের দেশীয় কালচার সংস্কৃতি সেগুলোর সাথে সম্পৃক্ত করতে চাই, এবং আগামী দিনে তাদেরকে আমরা একটা লিডিং এ নিয়ে আসতে চাই। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াংদের জন্য আমার একটা চিন্তা আর কি, যদি তারা ফোবানাতে জয়েন করে বা তারা যদি আসে, বা আমরা চেষ্টা অনেক করছি ধন্যবাদ। তাদেরকে এই কাজটাতে সম্পৃক্ত করার জন্য। অনেক ধন্যবাদ। এখানে একজন দর্শক শামসুন ফৌজিয়া আপা, উনি এই প্রশ্নটাই করেছিলেন যে ফোবানা কি ও কি কি উদ্দেশ্যে কাজ করেন। আশা করেছি আপনার কথা থেকে শামসুন ফৌজিয়া আপা জানতে পেরেছেন। খুবই জরুরি সব আলাপ হচ্ছিল এতক্ষণ ধরে। আমাদের আসলে 50 মিনিট সময় কিভাবে চলে গেছে আমরা নিজেও জানি না। আমরা আপনাকে আবার নিয়ে আসবো কোনো একদিন, আবারও কথা হবে। জি জি। দর্শকদের প্রশ্নের জবাব দেবেন আপনি। আমাদের এই অনুষ্ঠান আলোকিত করার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমরা অনুপ্রাণিত হব। প্রথম আলো ny.com ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন পূর্বে ধারণকৃত পর্বগুলো। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে আপনাদের সাথে, ভিন্ন কোনো অতিথির সাথে, ভিন্ন কোনো বিষয়বস্তু নিয়ে। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন। জীবন সুন্দর হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। হ্যাঁ সোহানা, শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ, প্রথম আলোকে ধন্যবাদ, রিটাকে অনেক ধন্যবাদ। সে অ্যাকচুয়ালি আহ, আমাকে কল করে অনেক অনুপ্রাণিত করেছে, অনেক কথা বলেছে। তো আমি আশা করছি, আসলে তো প্রথম আলো তো এমনি একটি স্টাবলিশড একটা ব্যান্ড, এটার উপরে তো আর কোনো প্রচার মাধ্যম নাই। তো আই ফিল লাইক এ প্রাউড যে আপনাদের সাথে আজকে জয়েন করতে পেরেছি, কিছু কথা শেয়ার করেছি। আপনারাও ভালো থাকবেন, আমরা সবাই অবশ্যই। যাতে ভালো থাকি, মঙ্গলে থাকি, এই কামনাই করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি অসম্ভব সম্মানিত একজন, কারণ আমাদের সম্পাদক ইব্রাহিম চৌধুরী আহ, আপনাকে খুব পছন্দ করেন। আমরা কথা বলতে পেরে আমরাও ধন্য হয়েছি। না, ভালো উনি থাকবেন। আমার বন্ধু মানুষ, উনি অত্যন্ত সম্মানিত লোক। উনি যে সম্মানিত লোক, উনি যে আমাকে যে সম্মান দিয়েছেন, উনি সম্মানিত হয়েছেন, আমি না। ওনাকে, ওনার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অবশ্যই ধন্যবাদ আপনাকে।